মুভির শুরুতেই আমরা দেখতে পাই পুলিশ ইনভেস্টিগেশন রুমের ভিতর একজন লোক বসে আছে। তার পুরো মুখে লেগে আছে রক্তের ছাপ, এছাড়াও তার দু হাতে পরানো আছে শক্ত হাত করা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই লোকটার চেহারায় ভয়ের কোনো ছিটে ফোঁটাও নেই, বরং সে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে পকেট থেকে একটা বিড়াল ছানা বের করে আনে। তারপর সে শান্তভাবে টিন খুলে বিড়ালটাকে টুনা মাছ খাওয়ানো শুরু করে দেয়। এবার সামনে বসে থাকা পুলিশ অফিসার বিরক্ত হয়ে লোকটার পরিচয় জানতে চায়, কিন্তু ঠিক তখনই লোকটার রহস্যময় হাসি দিয়ে বলে যে সে জাস্ট একজন নোবডি। যাই হোক, এই নোবডি লোকটার আসল নাম হলো হ্যাচ ম্যানসেল। তো তার এই রহস্যময় জীবন জানতে হলে আমাদের প্রথমেই যেতে হবে তার প্রতিদিনের লাইফস্টাইলে। রোজ সকালে অ্যালার্মের বিরক্তে লোকটার ঘুম ভাঙে। এরপর সে রান্নাঘরে গিয়ে কফি বানানোর চেষ্টা করে, কিন্তু দেখা যায় তাদের কফি পট একদম খালি পড়ে আছে। ফলে প্রতিদিনের সামান্য দেরির জন্য ময়লার গাড়িটাও তার চোখের সামনে দিয়ে চলে যায়। এভাবেই তার জীবনটা একটা অনন্তহীন লুপের মধ্যে একই চক্রে আটকে থাকে। এছাড়াও সে প্রতিদিন ফ্যাক্টরিতে কাজ করতে যায় কিংবা রাতে বাসায় ফেরে, আর এই সব কিছুই তার দৈনন্দিন জীবনেরই অংশ। এখন তার এই হতাশাগ্রস্ত জীবনের নেতিবাচক প্রভাব কিন্তু তার নিজের পরিবারের উপরেও দেখা যায়। তার স্ত্রী বেকার সাথে তার সম্পর্কটা আজকাল একদম ঠান্ডা হয়ে গেছে। রাতে বিছানায় শুয়ে থাকলেও তাদের মাঝখানে বিশাল এক অদৃশ্য দেওয়াল তৈরি হয়। এমনকি ব্লেক নামের তার ছেলে তাকে একটা আস্ত লুজার বলে মনে করে। তবে তার ছোট্ট মেয়ে অ্যাবি কিন্তু বাবাকে অন্ধের মতো ভালোবাসে। আসলে হ্যাচ নিজেও প্রতিদিন ফিল করতে পারে যে সে ভেতর থেকে ধীরে ধীরে মারা যাচ্ছে। এভাবে একদিন মাঝরাতে হঠাৎ একটা কাঁচ ভাঙার শব্দে হ্যাচের ঘুম ভাঙে। সে মুহূর্তের মধ্যে বুঝতে পারে যে তাদের বাড়িতে কেউ ঢুকে পড়েছে। তাই তো ফ্যামিলির সেফটির কথা চিন্তা করে সে বিছানা থেকে উঠে আসে। এরপর পরিবারকে বাঁচানোর জন্য সে একটা শক্ত গলফ ক্লাব হাতে তুলে নেয়। তারপর বেড়ালের মতো নিঃশব্দে সে যখন ড্রয়িং রুমের দিকে আগায়, তখন ঠিক একটা মেয়ে তার দিকে সরাসরি পিস্তল তাক করে দাঁড়ায়। আসলে এই চোরগুলো সংখ্যায় মাত্র দুজন ছিল, আর তারা বেশ নার্ভাস ফিল করছিল। মেয়েটা কাঁপা কাঁপা হাতে বন্দুক ধরে হ্যাচের কাছে ক্যাশ টাকা দাবি করে বসে। তখন হ্যাচ পরিস্থিতি শান্ত করার জন্য জানায় যে তার কাছে কোনো ক্যাশ নেই, সে কেবলমাত্র ডেবিট কার্ড ব্যবহার করে। এই কথা শুনে বাধ্য হয়ে তারা টেবিলের উপরে পড়ে থাকা কিছু খুচরো টাকা নিয়ে নেয়। তবে যাওয়ার সময় সে হ্যাচের হাত ঘড়িটা কেড়ে নিতেও দ্বিধা করে না। কিন্তু সেই মুহূর্তে তার ছেলে ব্ল্যাক হঠাৎ সেখানে এসে ওই পুরুষ চোরটার উপরে ঝাঁপিয়ে পড়ে। এভাবেই পরিস্থিতি মুহূর্তের মধ্যে পুরো হাতের বাইরে চলে যায়। এবার মেয়ে চোরটা প্রচন্ড ঘাবড়ে গিয়ে ব্ল্যাকের দিকে বন্দুক তাক করে হুমকি দেয়। ঠিক সেই সুযোগে হ্যাচ হাতের গলফ ক্লাবটা শক্ত করে ধরে মেয়েটাকে আক্রমণ করতে এগিয়ে আসে। সে চাইলেই এক ঘায়ে চোরের মাথার খুলিটা ফাটিয়ে দিতে পারত, কিন্তু হঠাৎ তার তীক্ষ্ণ দৃষ্টি যায় এই চোরের হাতে থাকা 38 স্পেশাল রিভলভারটার দিকে। সে এক ঝলক দেখে বুঝতে পারে যে বন্দুকের ভিতরে কোনো বুলেটই নেই, কারণ হ্যাচ সাধারণ কেউ নয়, বরং ফায়ার আর্মস সম্পর্কে তার বিশাল এক অভিজ্ঞতা লুকিয়ে আছে। তাই তো সে মেয়েটাকে আক্রমণ করার বদলে ব্লেককে ওই চোরটাকে ছেড়ে দিতে বলে। ব্লেক তার বাবার এমন কাপুরুষের মতন কথা শুনে ভীষণ অবাক হয়ে যায়। তবে সে বাধ্য হয়ে লোকটার গলা ছেড়ে দিয়ে উঠে পড়ে, কিন্তু ছাড়া পেয়ে সেই চোরটা ব্লেকের মুখে সজোরে এক ঘুষি বসিয়ে দিয়ে কোনো মতে বাড়ি থেকে পালিয়ে যায়। আর এর কিছুক্ষণ পরেই পুলিশ এসে হ্যাচের এমন বোকামি নিয়ে হাসাহাসি শুরু করে, কেননা হাতের মুঠোই পেয়েও সে চোরগুলোকে ছেড়ে দিয়েছিল। যাই হোক, এদিকে পরের দিন সকালে ব্লেক তার বাবার সাথে চরম বাজে ব্যবহার করতে থাকে। সে পরিষ্কার জানিয়ে দেয় যে তার মতো ভীতু বাবার ইন্টারভিউ নেওয়ার কোনো ইচ্ছাই নেই। এমনকি ফ্যাক্টরিতে যাওয়ার সময় প্রতিবেশী জিম তাকে নিয়ে রীতিমতো মজা করতে থাকে। ওই লোকটা তার নতুন 72 মডেলের ডজ চ্যালেঞ্জার গাড়িটা দেখিয়ে বীরত্ব জাহির করতেও ছাড়ে না। সে এমন ভাব করে যেন সে সেখানে থাকলে চোরগুলোকে খুন করে ফেলতো। এখন আশেপাশে সবার এমন কথা শুনে হ্যাচ সবকিছু হজম করে নেয়, কিন্তু কেউই জানে না যে এই হ্যাচ আসলে কোন লেভেলের মাস্টারমাইন্ড। যাই হোক, ফ্যাক্টরিতে নিজের ব্যক্তিগত অফিসে ঢুকে সে কমিউনিকেশন রেডিও অন করে ফেলে। রেডিওর ওপাশ থেকে তার সৎ ভাই হ্যারি সিরিয়াস টোনে কথা বলতে শুরু করে। ওই লোকটা মূলত গত রাতে সেই চুরির ঘটনা সম্পর্কে জানতে চাইছিল। তখন হ্যাচ তাকে জানায় যে চোরগুলোর বন্দুক পুরোপুরি খালি ছিল বিদায় সে তাদেরকে ছেড়ে দিয়েছে। কিন্তু এই কথা শুনে তার ভাই তাকে কড়া ভাষায় সতর্ক করে
করে দেয়, কারণ সে চায় না হ্যাচ তার পুরনো জীবনে ফিরে যাওয়ার মতন কাজ করে বসুক, কারণ হ্যারি খুব ভালো করেই জানে যে লোকটা আসলে কত ভয়ঙ্কর। কিন্তু ঠিক তখনই হ্যাচ বাসায় ফেরার পর মেয়ে অ্যাবি তাকে মন খারাপ করে একটা কথা বলে। সে জানায় যে তার প্রিয় কিটি ক্যাট ব্রেসলেটটা সে কোথাও খুঁজে পাচ্ছে না। হ্যাচ মুহূর্তের মধ্যে বুঝতে পারে যে গত রাতে চোরগুলো তার ওই ব্রেসলেটটা নিয়ে গেছে, যার ফলে এতদিন ধরে জমে থাকা রাগ হ্যাচের ভিতরে একটা আগ্নেয়গিরি তৈরি করে ফেলে। ফলে সে আর দেরি না করে সোজা নিজের ঘরের দিকে পা বাড়ায়। সে ডিসাইড করে ফেলে যে অনেক হয়েছে, তাই এবার সে ওই ছদ্মবেশী দানবকে ঘুম থেকে জাগানোর সময় চলে এসেছে। ফলে এবার সে মুহূর্তের মধ্যে নিজের একটা পুরনো ডার্ক জ্যাকেট গায়ে জড়িয়ে রাতের অন্ধকারে বাসা থেকে বেরিয়ে পড়ে। তার এই ভয়ানক সিরিয়াস পরিবর্তন দেখে পরিবারের সবাই অবাক হয়। এরপর এই শান্তশিষ্ট লোকটা সোজা গাড়ি চালিয়ে নিজের বয়স্ক বাবা ডেভিডের ওই নীরব অ্যাপার্টমেন্টের ভিতরে একদম নিঃশব্দে হাজির হয়। সেখানে গিয়ে ঘুমন্ত বাবার আলমারি থেকে সে একটা ধুলো পড়া FBI এর ব্যাজ খুব সাবধানে বের করে নেয়। তার সাথে সাথে সে তার বাবার একটা ভারী পিস্তলও পকেটে ঢোকায়। কিন্তু ঠিক তখনই বৃদ্ধ বাবা জেগে উঠে ছেলেকে সতর্ক করে দেয় যে কোনো মিশন সে যেন অসম্পূর্ণ না রাখে। আসলে তার বাবা খুব ভালো করেই জানতো যে ছেলের ভিতরে ঘুমিয়ে থাকা এই দানবটা ঠিক কতটা নির্দয়। সে ছেলের চোখে চোখ রেখে বুঝিয়ে দেয় যে হারানো সম্মান ফিরে পাওয়ার জন্য তাকে এবার নিজের রূপটা দেখাতেই হবে। যাই হোক, হ্যাচ সেই চোরগুলোর মধ্যে থাকা ছেলেটার হাতে একটা ট্যাটু দেখতে পেয়েছিল, আর এই ট্যাটুর ভিতরে ছিল তার নির্দিষ্ট স্থান। তাই সে ওই এলাকার সবচেয়ে পরিচিত ট্যাটু শপে গিয়ে সে নিজের নকল FBI পরিচয়পত্র দেখিয়ে ওই চোর সম্পর্কে জানতে চায়। তবে সেখানকার মালিক তাকে চরম অপমান করে বসে। এখন তুমি হয়তো ভাবছো যে হ্যাচ হয়তো সেই ম্যানেজারকে আচ্ছা করে পেটাবে, কিন্তু দেখা যায় হ্যাচ একদম ঠান্ডা মাথায় নিজের পকেট থেকে কিছু ক্যাশ টাকা বের করে তার মুখের উপর ছুঁড়ে মারে। আর এই কাজ করতে গিয়ে তার হাতের কবজির একটা গোপন ট্যাটু বেরিয়ে আসে। তাসের স্পেড 7 আর 2 কার্ডের ওই আইকনিক ট্যাটু দেখা মাত্রই লোকটার মুখ ভয়ে একদম ফ্যাকাশে হয়ে যায়, কারণ আন্ডারওয়ার্ল্ডের সবাই জানে যে এই ট্যাটু শুধুমাত্র সেসব ভয়ানক অডিটরদের হাতে থাকে যারা সরকারের হয়ে কাজ করে। তাই তো লোকটা ভয়ে এবার কাঁপতে কাঁপতে চোরদের আসল ঠিকানা হ্যাচের হাতে তুলে দিয়ে নিজের জীবন বাঁচিয়ে নেয়। এরপর সেই ঠিকানা পেয়ে সে চলে যায় তাদের ফ্ল্যাটে। তারপর সে দরজার লক ভেঙে ঢুকতেই পুরুষ চোরটার মুখের উপরে পিস্তল দিয়ে আঘাত করে। মুহূর্তের হামলায় ওই অপরাধী ছেলেটা ছিটকে মেঝেতে পড়ে যায়। এরপর সে মেয়েটার দিক অস্ত্র তাক করে নিজের হারিয়ে যাওয়া ঘড়ি এবং ছোট্ট মেয়ের প্রিয় ব্রেসলেট ফেরত চায়। এমন দৃশ্য দেখে তারা বাধ্য হয়ে হাত ঘড়িটা ফেরত দিলেও ব্রেসলেটের কথাটা শুনে সে পুরোপুরি অস্বীকার করে বসে। হ্যাচ তখন নিজের রাগ কন্ট্রোল করতে ব্যর্থ হয়, আর ঠিক তখনই পাশের ছোট্ট অন্ধকার রুম থেকে একটা অসুস্থ বাচ্চার করুণ কান্নার শব্দ শুনতে পায়। এদিকে বাচ্চার কান্নার শব্দ শুনে সে ধীরে ধীরে ওই ছোট্ট রুমের খোলা দরজার সামনে গিয়ে দাঁড়ায়। সেখানে একটা পুরাতন বিছানায় অক্সিজেনের মাস্ক পরা খুব অসুস্থ একটা বাচ্চা শুয়েছিল। দৃশ্যটা দেখে হ্যাচ পুরো মর্মান্তিক বিষয়টা পরিষ্কার বুঝতে পারে। আসলে বাচ্চার চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়েই তারা এই চুরির পথ বেছে নিয়েছে। তাই তো প্রতিশোধের নেশায় মত্ত হয়ে থাকা হ্যাচের মনটাও এই বাচ্চার দিকে তাকিয়ে নরম হয়ে যায়। সে চরম হতাশা নিয়ে নিজের হাতের অস্ত্রটা নামিয়ে ফেলে। তবে সে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসলেও তার ভিতরে জমে থাকা ভয়ঙ্কর রাগের আগুন তখনও নিভে যায়নি। এভাবে নিজের মেজাজ শান্ত করার জন্য সে বাসা থেকে অনেক দূরের একটা ফাঁকা নাইট বাসে উঠে সিটে বসে পড়ে। সে জানলার বাইরের দিকে তাকিয়ে জীবনের হতাশাগুলো নিয়ে ভাবতে থাকে। আচ্ছা, এক্সপ্লেনের এই পর্যায়ে তোমাদের জানিয়ে রাখি একটা প্ল্যাটফর্মের কথা, যেখানে ক্রিকেট, ফুটবল, টেনিস সহ সকল লাইভ ম্যাচ দেখার পাশাপাশি স্কোর অনুমান করে জিতে নেওয়ার সুযোগ থাকবে BMW, আইফোন সহ দারুণ সব নগদ পুরস্কার। এই অ্যাপের অফিসিয়াল পার্টনার PSG ও সিরিয়ায়। তাই তুমি যদি নতুন নিবন্ধনকারী হতে চাও তাহলে আমার প্রোমো কোড Cine88 ব্যবহার করলে প্রথম ডিপোজিটে পেয়ে যেতে পারো 24K পর্যন্ত বোনাস। এছাড়াও 24/7 কাস্টমার সাপোর্টের সাথে তুমি তোমার উইনিং অ্যামাউন্ট তুলে নিতে পারবে বিকাশ, নগদ কিংবা রকেটে। বিস্তারিত জানতে ফলো করতে পারো পিন কমেন্ট। কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটা এসে একটা রাস্তার কনস্ট্রাকশন সাইটে ভয়ানক ধাক্কা মারে। এখন ওই দুর্ঘটনার পর স্পোর্টস গাড়ির ভিতরে থাকা 5 জন রাশিয়ান মাতাল গুন্ডা হুড়মুড় করে নাইট বাসের বিপরে চলে আসে।
তারা এসে বাসের সিটে বসে থাকা একমাত্র অসহায় মেয়েটিকে চরম নোংরা ভাষায় গালাগালি এবং শারীরিকভাবে ডিস্টার্ব করতে শুরু করে। আর হ্যাচের সামনে ঠিক এমন একটা সুযোগ পেলে সে কি করবে তা তো বুঝতে আর বাকি থাকে না। তাই তো সে নিজের সিট থেকে উঠে গিয়ে সোজা ড্রাইভারের ক্যাবিনে চলে আসে। সে ওই মহিলা ড্রাইভারকে সাবধান করে দিয়ে বাস থেকে নামিয়ে মূল দরজা শক্ত করে বন্ধ করে দেয়। এবার সে নিজের পিস্তল বের করে ভেতরে সবগুলো বুলেট মেঝেতে ফেলে দেয়। তারপর খালি হাতে ওই বিশাল রাশিয়ান গুন্ডাদের দিকে গিয়ে সে শুরু করে এক কড়া লেভেলের ফাইটিং। সে জ্যাকেটের ভিতর থেকে চাকু বের করে এক গুন্ডার পায়ের তালু এফোর করে দেয়। এরপর আরেকজনের গলার শ্বাসনালী ফলের জুসের পাইপ দিয়ে ফুটো করে দেয়। সে এমন ভাবে ফাইট করে যেন নিজের চোখে একজন প্রফেশনাল কিলারকে তুমি লাইভ অ্যাকশন করতে দেখতে পাবে। তবে এই ভয়ানক কিলার কাউকে পুরোপুরি না মেরে ফেলে জাস্ট আধমরা করে বাসের মেঝেতে ফেলে রাখে। আর এভাবেই ফাইনালি সে নিজের রাগ মেটাতে সক্ষম হয়। তো রাতের ঘুটঘুটে অন্ধকার চিরে একটা লোক রক্তাক্ত অবস্থায় বাড়ির দিকে ধীর পায়ে হেঁটে যাচ্ছে। তার পুরো শরীর আর মুখে ভয়ানক মারামারির আঘাত একদম স্পষ্ট। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এতক্ষণ ধরে একটা ফাইট করার পরেও তার চোখে মুখে কোনো ক্লান্তি নেই, বরং সে যেন নিজের ভিতরে হারিয়ে যাওয়া আসল সত্তাকে অনেক বছর পর খুঁজে পেয়েছে। তার এই আত্মবিশ্বাসী হাঁটার ভঙ্গি দেখে মনে হচ্ছে সে একটা বিশাল যুদ্ধ জয় করে ফিরছে। এরপর সে বাসায় ঢুকলে তার স্ত্রী বেকা এই ভয়ানক অবস্থা দেখে ঘাবড়ে যায়। আসলে সে খুব ভালো করে জানে যে তার স্বামী কোনো সাধারণ চাকরিজীবী মানুষ নয়, বরং তার ভিতর লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর সত্তা। যাই হোক, হ্যাজ যে বাসের ভিতরে 5 জন গুন্ডাকে মেরে রেখেছিল তারা কিন্তু সাধারণ কোনো মস্তান ছিল না। ওই দলের প্রধান লোকটা হলো শহরের সবচেয়ে ভয়ঙ্কর রাশিয়ান মাফিয়া ইউলিয়ানের নিজের আপন ছোট ভাই। ইউলিয়ান লোকটা মূলত আমেরিকান রাশিয়া মাফিয়াদের একটা বিশাল সিন্ডিকেটের প্রধান হিসেবে আন্ডারওয়ার্ল্ডে কাজ করে। এই ডেডলি সংগঠনটাকে আন্ডারওয়ার্ল্ডের ভাষায় অপশাক বলে, কেননা আমেরিকার সমস্ত রাশিয়ান মাফিয়াদের কালো টাকার বিশাল ফান্ড এই ইউলিয়ান নিজে একা অত্যন্ত কঠোরভাবে কন্ট্রোল করত। সে এতটাই নির্দয় ছিল যে একটা সামান্য কথায় সে অন্য এক মাফিয়া ডনের গলা কাচের গ্লাস দিয়ে কেটে ফেলে। এরপর সে ওই রক্তাক্ত অবস্থাতে চরম আনন্দে স্টেজের উপরে উঠে হাসি মুখে গান গাইতে শুরু করে। তার মানে তো বুঝতেই পারছো এই ভিলেন কি চরম লেভেলের রুথলেস এবং সাইকোপ্যাথ ক্যারেক্টার। তো এবার দেখা যায় সে সাইকো মাফিয়া ডন খবর পেয়ে সরাসরি হসপিটালে এসে পৌঁছেছে। সেখানে গিয়ে নিজের ছোট ভাইকে লাইফ সাপোর্টে পড়ে থাকতে দেখে তার পায়ের থেকে মাটি সরে যায়। এরপর ডক্টরের কথা শুনে সে পরিষ্কার বুঝতে পারে যে তার ভাই আর কোনোদিন নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবে না। এরপর বাসের ভিতরে থাকা অন্যান্য গুন্ডারা তখন ভয়ে ভয়ে তাকে পুরো ঘটনার বিবরণ দিতে শুরু করে। তারা জানায় যে মাত্র একজন বয়স্ক সাধারণ লোক তার এই ভয়ানক পরিস্থিতি করেছে, কিন্তু ইউলিয়ান কিছুতেই বিশ্বাস করতে পারে না যে একা একটা মানুষ 5 জন ট্রেন ফাইটারকে এমন নির্মমভাবে হারাতে পারে। যার ফলে সে রাগের মাথায় উল্টোই আহত গুন্ডাদের উপরে চরম হামলা করে বসে। কিন্তু ঠিক তখনই তাদের মধ্যে একজন হ্যাচের বাবার ওই পুরাতন আইডেন্টিটি কার্ড ইউলিয়ানের হাতে তুলে দেয়। এদিকে এই ঘটনার পর ইউলিয়ান তার পার্সোনাল কম্পিউটার এক্সপার্টকে দিয়ে হ্যাচের ওই কার্ড দ্রুত স্ক্যান করতে পাঠায়। ওই মহিলা হ্যাকার প্রথমে সাধারণ ডাটাবেস চেক করে হ্যাচকে জাস্ট একজন সাধারণ ফ্যামিলি ম্যান হিসেবে রিপোর্ট করে। তার মতে এই নিরীহ লোকটার কোনো ক্রিমিনাল রেকর্ডের কোনো ডাটাই নেই। কিন্তু ইউলিয়ান তার কথা শুনে চরম বিরক্ত হয়ে তাকে আরো গভীরভাবে ইনভেস্টিগেশন করার নির্দেশ দেয়। সে নিজের অভিজ্ঞতার কারণে খুব ভালো করেই বুঝতে পারে যে এই লোক কোনো সাধারণ কেউ নয়। তাই তো ওই হ্যাকার মেয়েটা বাধ্য হয়ে পেন্টাগনের এক উচ্চপদস্থ অফিসারের পার্সোনাল ছবি দিয়ে তাকে রীতিমতো ব্ল্যাকমেল করতে শুরু করে। ফলে বাধ্য হয়ে ওই অফিসার নিজের চাকরি বাঁচানোর জন্য পেন্টাগনের ডাটাবেস রুমে গিয়ে হ্যাচের সিক্রেট ফাইল খোঁজা শুরু করে দেয়। এভাবেই অনেক খোঁজাখুঁজির পর ওই অফিসার অবশেষে একটা টপ সিক্রেট ব্ল্যাক ফাইল খুঁজে পায়। সে চরম নার্ভাস হয়ে দ্রুত ওই ফাইলটা স্ক্যান করে হ্যাকারের সিকিউরিটি কম্পিউটারে পাঠিয়ে দেয়। আর এই ভয়ানক ফাইলটা ওপেন করার সাথে সাথেই হ্যাকার মেয়ের মুখটা পুরোপুরি সাদা হয়ে যায়, কেননা এই লোকটার ব্যাকগ্রাউন্ড আসলে কতটা ডেডলি ছিল তা ছিল তার কল্পনার বাইরে। আসলে ফাইলের ভিতরে থাকা এই লোকটার পরিচয় এবং তার কাজগুলো পড়ার পর মেয়েটা নিজের জীবন নিয়ে রীতিমতো ভয়ে কাঁপতে থাকে। সে আর এক মুহূর্ত দেরি না করে ল্যাপটপ গুটিয়ে সোজা ইউলানের সামনে এসে হাজির হয়। এরপর সে ইউলানের মুখের উপরে ওই ফাইলটা ছুঁড়ে মেরে চিরতরে মাফিয়ার কাজ ছেড়ে পালিয়ে যায়, কেননা
কেননা সে খুব ভালো করেই জানে যে এই সাইকো অডিটর পিছনে লাগলে তাদের সবার মৃত্যু একদম নিশ্চিত। এভাবে ফাইলের ভিতরে থাকা তথ্যগুলো পড়ে ইউলিয়ানের মতন সাইকো কিলারও ভেতরে ভেতরে ভয় পেয়ে ওঠে। সে বুঝতে পারে যে এই লোকটার সাথে একা ফাইট করা কোনোভাবেই পসিবল নয়, তবে সে নিজের ইগো আর মাফিয়া অর্গানাইজেশনের সম্মান বাঁচানোর জন্য স্পেশাল ফোর্সকে রেডি হতে বলে। সে তার লোকদের কড়া নির্দেশ দেয় যে হ্যাচকে যে কোনো মূল্যে জীবিত অবস্থায় তার সামনে ধরে আনতে হবে। এদিকে দেখা যায় হ্যাচ নিজের বাড়িতে খুব শান্ত মেজাজে পরিবারের সবার সাথে ডিনার করছে। সে একদমই স্বাভাবিক মানুষের মতন আচরণ করে, যেন গত রাতে বাসের ভিতরে কোনো কিছুই হয়নি। কিন্তু ঠিক তখনই তার দৃষ্টি চলে যায় জানলার বাইরে, কেননা সে পরিষ্কার দেখতে পায় যে বেশ কয়েকটা কালো গাড়ি হেডলাইট নিভিয়ে তার বাড়ির দিকে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে সে মুহূর্তের মধ্যেই চরম বিপদের গন্ধ পেয়ে বসে। তবে সে একদম শান্ত মেজাজে নিজের স্ত্রী বেকাকে খুব দ্রুতই বাচ্চাদের নিয়ে বেসমেন্টের দিকে যেতে নির্দেশ দেয়। পরিস্থিতি আচমকা এক ভয়ানক সিরিয়াস হয়ে যাওয়ায় ফ্যামিলির সবাই ঘাবড়ে ওঠে। কিন্তু ঠিক তখনই বাড়ির চারপাশ থেকে বুটের ভারী শব্দ আর স্পেশাল ফোর্সের ফিসফিসানি একদম স্পষ্ট শোনা যায়, কারণ ইউলিয়ানের পাঠানো ওই আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত কিলারগুলো পুরো বাড়িটাকে একটা ডেথ ট্র্যাপের মতন সম্পূর্ণ ঘিরে ধরেছে। এবার হ্যাচ তার পরিবারকে বাঁচানোর জন্য তাদের বসার ঘরের পিছনের একটা দেওয়ালের দিকে নিয়ে যায়। প্রথমে দেখে মনে হয় এখানে কিছুই নেই, কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই দেয়ালের গায়ে লুকানো আছে এক গোপন সুইচ। আর সেই সুইচ প্রেস করতেই মুহূর্তেই বিশাল এক স্টিলের দরজা খুলে যায়। তার মানে তো বুঝতেই পারছো যে এই দেওয়ালের পিছনে ছিল একটা সম্পূর্ণ বুলেট প্রুফ এবং ফায়ার প্রুফ সিক্রেট বাংকার। এই দৃশ্য দেখে তো পরিবারের সবাই একদম ভরকে যায়, কেননা তারা কল্পনাও করতে পারেনি যে তাদের বাড়ির ভিতরে একটা সিক্রেট ভল্ট লুকানো আছে। তারপর পরিবারের সবাইকে সেখানে ভেতরে ঢোকানোর পর হ্যাচ ওই ভারী স্টিলের দরজাটা চিরতরে বন্ধ করে দেয়। এদিকে ওই কিলাররা বাড়ির মেন লক ভেঙে অত্যন্ত সাবধানে ড্রয়িং রুমের ভিতরে ঢুকে পড়ে। এখন পুরো বাড়ির লাইট অফ থাকার কারণে তারা তাদের লেজার লাগানো ফ্ল্যাশ লাইট জেলে দোতলা সিঁড়ি দিয়ে খুব সামনে আগাতে থাকে। কিন্তু ইতিমধ্যেই হ্যাচ একটা শক্ত বেসবল ব্যাট হাতে নিয়ে তাদের জন্যই ওত পেতেছিল। এভাবে প্রথম দুজন কিলার দোতলায় ওঠার সাথে সাথেই সে ওই ব্যাট দিয়ে তাদের একদম এফোর ওফোর করে দেয়। তার অ্যাটাক এতটাই ফাস্ট ছিল যে ওই ট্রেন কিলাররাও নিজেদের ট্রিগার চাপ দেওয়ারও বিন্দুমাত্র সুযোগ পায় না। কিন্তু ঠিক তখনই কিচেনের দিক থেকে আরেকজন কিলার তার দিকে বৃষ্টির মতন গুলি চালাতে শুরু করে। তাই এবার সে নিজের যান বাঁচাতে খুব দ্রুত একটা ভারী টেবিল উল্টে সেটাকে বুলেট প্রুফ শিল্ড হিসেবে ব্যবহার করতে থাকে। এভাবেই ওই গুলির বৃষ্টি থামার সাথে সাথেই একটা ধারালো ছুরি নিয়ে কিচেনের ওই লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে। সে লোকটার বুকে কোপ মারার সময় আরেকজন কিলার পিছন দিক থেকে তাকে টার্গেট করে বসে। তারপর সে এক সুযোগ বুঝে ফুটন্ত পানি ভরা ক্যাটলি তার দিকে ছুঁড়ে মারলে মুহূর্তেই ওই গুন্ডাটার মুখ একদম বিভৎসভাবে ঝলসে যায়। এমন প্রচন্ড যন্ত্রণায় সেই গুন্ডাটা তো মাটিতে লুটিয়ে চিৎকার করতে থাকে। ঠিক এই মুহূর্তে আরেকজন ইলেকট্রিক ট্রেজার গান নিয়ে আচমকা হামলা করায় মুহূর্তেই পরিস্থিতি পাল্টে যায়। ওই হাই ভোল্টেজ শক লাগার কারণে হ্যাচের শরীরের ব্যালেন্স পুরোপুরি হারিয়ে ফেলে। সে চোখের পলকে মেঝেতে আছড়ে পড়ে জ্ঞান হারায়। আসলে ইউলিয়ানের খুব কড়া নির্দেশ ছিল যে এই ভয়ঙ্কর অডিটরকে যে কোনো মূল্যে জীবিত অবস্থায় তার সামনে নিয়ে যেতে হবে। তাই তো ওই ভাড়াটে কিলারগুলো তাকে সাথে সাথে মেরে ফেলার বদলে স্পেশাল ফোর্সের মতন তাকে জিম্মি করে ফেলে। এদিকে ওই বেঁচে থাকা আহত গুন্ডারা হ্যাচকে তাদের গাড়ির পিছনের ডিকিতে খুব শক্ত করে বেঁধে রাখে। তারা বসের কড়া নির্দেশের কারণে লোকটাকে জীবিত অবস্থায় ডেরায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যেই সেই ডিকির ভিতরে হ্যাচের জ্ঞান ফেরে। সে বুঝতে পারে তার দুহাতে খুব শক্ত করে পুলিশের ব্যবহার করা স্টিলের হাত করা পরানো রয়েছে। তবে একজন প্রফেশনাল কিলারের কাছে এই সামান্য হাত করা খুলে ফেলাটা কোনো ব্যাপারই না। তাই তো এবার সে একটা ফিজিক্যাল ট্রিক্সের অ্যাপ্লাই করে বসে। সে নিজের বুড়ো আঙ্গুলের হাড় ইচ্ছে করে উল্টো দিকে ঘুরিয়ে জয়েন্ট থেকে ডিসপ্লেস করে ফেলে। আর এই কারণেই হাত করা থেকে তার রক্তমাখা হাত বেরিয়ে আসতে সক্ষম হয়। এভাবে লোহার ওই মজবুত পিন থেকে নিজেকে মুক্ত করে সে গাড়ির সামনের সিটের দিকে উকি দেয়। কিন্তু গাড়িটা তখন হাইওয়ে ধরে ফুল স্পিডে চলায় সে বাইরে লাফিয়ে পড়ার মতন কোনো নিরাপদ
নিরাপদ সুযোগ পাচ্ছিল না। এদিকে ব্যাক সিটে রাখা একটা ফায়ার এক্সটিংগুইশার দেখতে পেয়ে সে নিজেকে এটা হাতিয়ার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। তাই সে পায়ের পাতা দিয়ে সজোরে একটা লাথি মেরে বসে থাকা আহত গুন্ডাকে সামনের দিকে ছিটকে ফেলে দেয়। এরপর তার পিন রিলিজ করে মুহূর্তে কেমিক্যালের সাদা ধোঁয়ায় পুরো গাড়ির কেবিন একদম অন্ধকার করে দেয়, যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িটা পাশের একটা শক্ত পিলারের সাথে ধাক্কা খেয়ে উল্টে যেতে থাকে। এবার দেখা যায় সেই ভয়াবহ অ্যাক্সিডেন্টের পরেও হ্যাজ সেখান থেকে বেঁচে ফিরে এসেছে। সে নিজের রক্তাক্ত শরীর নিয়ে বাড়ির দিকে ধীর পায়ে হেঁটে যায়। ইতিমধ্যেই পরিবারের সবাই ততক্ষণে ওই সেফটি বেসমেন্টের ভারী স্টিলের দরজা খুলে সাবধানে বেরিয়ে পড়ে। তারা ড্রয়িং রুমে ডেড বডি দেখে রীতিমতো থমকে যায়। তাই তো হ্যাচ নিজের স্ত্রী বেকাকে বাচ্চাদের নিয়ে খুব দ্রুত একটা নিরাপদ জায়গায় যেতে নির্দেশ দেয়। আসলে এই ঠান্ডা মাথার অডিটর খুব ভালো করেই জানতো যে ইউলানের মাফিয়া গ্যাং তাদের উপর আবারও হামলা চালাবে। তো বেকা আর বাচ্চারা নিরাপদ দূরত্বে চলে যাওয়ার পর সে তার আসল মিশন শুরু করে দেয়। হ্যাচ নিজের বাসায় লুকানো একটা দেওয়াল ভেঙে ফেলে, সেখান থেকে প্রচুর স্বর্ণ বের করে নেয়। এই মহামূল্যবান জিনিসগুলো একটা কালো স্পোর্টস ব্যাগে ভরার পর সে পড়ে থাকা ডেড বডিগুলোর দিকে খেয়াল করে। সে খুব শান্তভাবে একজন মৃত গুন্ডাকে সোফার উপরে বসিয়ে তার হাতে একটা মদের গ্লাস ধরিয়ে দেয়। আসলে সে কোনো প্রমাণ রাখতে চাইছিল না, ফলে সে ওই লাশ সহ পুরো বাড়িটা পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে ফেলে। এভাবে নিজের অতীত আর ওই বোরিং জীবনটা পুরোপুরি ছাই করে দিয়ে সে বেরিয়ে পড়ে তার মিশনের জন্য। ইতিমধ্যে বাইরে এসে সে দেখতে পায় তার প্রতিবেশী জিমির সেই গাড়িটা পার্ক করা আছে। তাই এবার হ্যাচ নিজের পকেট থেকে টুল বের করে জানলার কাঁচ ভেঙে ফেলে। তারপর সে ড্রাইভিং সিটে বসে ইউলানের আস্তানার উদ্দেশ্যে বেরিয়ে যায়। এভাবেই সে ওই পাওয়ারফুল V8 ইঞ্জিনটা স্টার্ট দিয়ে চোখের পলকে শহরের অন্ধকার রাস্তা ধরে তীব্র বেগে ছুটে যায়। সে জিমির অহংকারী ডায়লগটা আওড়াতে থাকে। আসলে তার প্রাইমারি টার্গেট ছিল ইউলিয়ানের সেই গোপন আর্ট গ্যালারি, যেখানে মাফিয়াদের কোটি কোটি ব্ল্যাক মানি গচ্ছিত ছিল। সে খুব ভালো করে জানতো যে এই টাকা ধ্বংস করতে পারলে ইউলানের পুরো সাম্রাজ্য তাসের ঘরের মতন ভেঙে পড়বে। তাই তো ওই আর্ট গ্যালারির মেন গেটের সামনে পৌঁছে হ্যাচ একদম সাইলেন্ট কিলারের মতো নিজের অপারেশন শুরু করে দেয়। সে ভেতরের স্পেশাল সিকিউরিটি গার্ডদের ঘাড় মটকাতে শুরু করে। তারপর সে অনেক কষ্টে ভল্টটা আনলক করে ফেলে। এই ভল্টের ভারী দরজা খুলতেই ভেতরে দেখা যায় থরে থরে সাজানো আছে বিশাল টাকার পাহাড়। আসলে পুরো আমেরিকার রাশিয়ান মাফিয়াদের জমানো $1 বিলিয়ন ওই অপশাক ইউলিয়ানের নিজের দায়িত্বে রাখা ছিল। তো ফাইনালি হ্যাচ এবার পেট্রোল স্প্রে করে দিয়ে সেই টাকার পাহাড়ের উপরে তার জ্বলন্ত লাইটার ছুঁড়ে মারে। এভাবেই মুহূর্তের মধ্যেই মাফিয়াদের ওই $1 বিলিয়ন আন্ডারওয়ার্ল্ড সাম্রাজ্য দাও দাও করে জ্বলে ওঠে। এদিকে ইউলান তখনও এই বিশাল ধ্বংসযজ্ঞের ব্যাপারে কিছুই জানে না, কিন্তু হঠাৎ সে নিজের টেবিলের সামনের চেয়ারের দিকে তাকিয়ে পুরো বাকরুদ্ধ হয়ে যায়, কেননা সেখানে বসেছিল স্বয়ং হ্যাচ। আসলে ইউলিয়ান স্বপ্নেও ভাবতে পারেনি যে অডিটর লোকটা তার নিজের ডোরায় এসে এরকম সামনাসামনি বসে থাকবে। তাই তো ইউলিয়ানের চারপাশে থাকে স্পেশাল বডিগার্ডরা মুহূর্তের মধ্যেই তাদের বন্দুক হ্যাচের মাথার দিকে তাক করে। কিন্তু হ্যাচ তখন একটা বোমা বের করে এবং সে নিজের জ্যাকেটের পকেট থেকে ভয়ানক বোমার মেটাল সুইচ টেবিলের উপর রাখে। তার মানে তো বুঝতেই পারছো, হ্যাচের যদি কিছু হয় তাহলে তারাও কেউ বেঁচে ফিরবে না। এই দৃশ্য দেখে তো অন্যান্য মাফিয়াদের কলিজা ভয়ে একদম শুকিয়ে যায়। ইউলিয়ান পরিস্থিতি বেগতিক দেখে নিজের লোকদের বন্দুক নিচে নামাতে বলে। যাই হোক, এই ভয়ানক ডেথ ট্র্যাপ চোখের সামনে দেখে রেস্টুরেন্টের ভিতরে থাকা অন্যান্য মাফিয়াদের কলিজা একেবারে শুকিয়ে যায়। ইউলান পরিস্থিতি বেগতিক দেখে নিজের লোকদের বন্দুক নিচে নামায়। এরপর হ্যাচ ওই রাশিয়ান ডনকে তার গুপ্তধনের ভান্ডার পুড়িয়ে দেওয়ার আসল খবরটা জানায়। এই চরম দুঃসংবাদ শোনার সাথে সাথেই সে তো পুরো পাগলের মতো চিৎকার করে ওঠে, কারণ ওই বিপুল পরিমাণের অবৈধ অস্ত্র সুরক্ষিত রাখার পুরো দায়িত্ব ছিল তার ঘাড়ে চাপানো। হ্যাচ এবার তাকে এই অন্ধকার জগৎ থেকে দূরে থাকার ফাইনাল একটা ওয়ার্নিং দিয়ে বেরিয়ে আসে। আসলে সে খুব ভালোভাবেই জানতো যে এই বলদা পাগলা ডন কোনোভাবেই তার পিছু ছাড়বে না। তাই তো সে ক্লাবের বাইরে এসে তার প্রতিবেশী জিমির ওই স্পোর্টস কারে উঠে বেরিয়ে যায়। ইতিমধ্যে ইউলিয়ান তার সমস্ত দলবল নিয়ে হ্যাচের পিছু নিতে শুরু করে। তুমি হয়তো ভাবছো যে হ্যাচ কেন এত বড় একটা গ্যাংকে নিজের পিছনে তাড়া করার সুযোগ দিচ্ছে। আসলে সে এটাই চেয়েছিল যে সবাই যেন একটা নির্দিষ্ট ফাঁদের দিকে বোকার মতো ধেয়ে আসে।
আর এই সুযোগে সে সবাইকে একসাথে শেষ করে দেবে। ইতিমধ্যে পুরো গ্যাং তার উপরে গুলির বৃষ্টি ঝরাতে থাকে আর ইউলিয়ানের একটা গাড়ি এসে হ্যাচের গাড়িকে জোরালো ধাক্কা মারে, কিন্তু তারপরেও সে এমন স্টাইলে সেখান থেকে বেঁচে ফেরে যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এভাবে লড়াই করতে করতে সে ওই ফ্যাক্টরির বিশাল লোহার গেটের সামনে এসে ব্রেক কষে। এর কয়েক সেকেন্ডের মধ্যে ইউলিয়ান তার পুরো গ্যাং নিয়ে সে নির্দিষ্ট জায়গায় এসে উপস্থিত হয়, কিন্তু এই বোকার রাশিয়ানগুলো ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে তাদের আসলে একটা মরণ ফাঁদে দাঁড় করানো হয়েছে। এদিকে হ্যাচ কিন্তু গাড়ি থেকে নেমে বেশ ভালোভাবে ফেসে যায়, তাকে চারিদিক থেকে রাশিয়ান গুন্ডারা ঘিরে ধরেছে। বাঁচার রাস্তা নেই বললে প্রায় চলে, কিন্তু ঠিক তখনই এক স্নাইপার বুলেট এসে একে একে সবাইকে হেডশট দেওয়া শুরু করে। আসলে এই স্নাইপার আর কেউই নয়, বরং সে হলো রেডিওতে কথা বলা হ্যাচের সেই দত্তক নেওয়া ভাই হ্যারি। আর এই চরম উত্তেজনার মধ্যেই ফ্যাক্টরির আর এক দরজা খুলে শটগান হাতে এন্ট্রি নেয় হ্যাচের বাবা ডেভি। এই বয়সেও ডেভিডের চোখে মুখে দেখা যায় না কোনো মৃত্যু ভয়। এভাবে এই তিনজন মিলে এক হয়ে রাশিয়ান মাফিয়াদের উপরে একেবারে বৃষ্টির গুলি চালাতে থাকে। এদিকে ফ্যাক্টরির ভিতরে ঢুকে পড়ার পর কাহিনী এমন ভাবে মোড় নেবে যা তুমি কল্পনা করতে পারবে না, কেননা হ্যাচ ইঞ্জিনিয়ারিং বুদ্ধি কাজে লাগিয়ে এই পুরো জায়গাটাকে একটা কিলিং গ্রাউন্ড বানিয়ে রেখেছে। সে ফ্যাক্টরির প্রত্যেকটা অন্ধকার গলি আর সিঁড়ির মুখে এমন সব বুবি ট্র্যাপ বা মরণ ফাঁদ পেতে রাখে যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। কোথাও সে হাইড্রোলিক প্রেসের মাথায় একটা আস্ত গ্রেনেড সেট করে রেখেছে, কিংবা সাধারণ ইঁদুর ধরার কলের সাথে শটগানগুলো এমনভাবে যুক্ত করে রেখেছে যে দরজা খুললে সেটা সরাসরি গুন্ডাদের হেডে আঘাত করবে। এবার শুরু হয় হ্যাচের সেই আগে থেকে সেট করে রাখা মরণ ফাঁদের আসল খেলা। একজন লোক যখনই একটা দরজায় পা রাখে, সাথে সাথেই ইঁদুরের কলের সাথে লাগানো সেই শটগানটা তীব্র বেগে তার খুলি উড়িয়ে দেয়। অন্যদিকে হ্যাচ একটা রিমোট বাটন প্রেস করতে সেই হাইড্রোলিক প্রেসারে লাগানো গ্রেনেডটা সজোরে ব্লাস্ট হয়ে 4-5 জন গুন্ডা মুহূর্তেই ছাতু হয়ে যায়। ইতিমধ্যে ডেভিড সে ঝুলে থাকা কাচের বোতলগুলোকে লক্ষ্য করে তার শটগানের ট্রিগার চাপে, যার ফলে সেই বোতলগুলো নিচে পড়ে বিশাল এক বিস্ফোরণ ঘটে এবং সেগুলোর ভিতরে থাকা ধারালো পেরেকগুলো রাশিয়ান গুন্ডাদের শরীর একবারে ফালা করে দেয়। এই তিনজনের মিলিত আক্রমণে ইউলানের ওই বিশাল গ্যাংয়ের সবাই একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মানে কি আর বলবো, সিনগুলো এতটাই ব্রুটাল ছিল যে তোমার রক্ত হিম হয়ে যাবে। কিন্তু এত সব ধ্বংসযজ্ঞের পরেও সে রাশিয়ান ডন কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে সামনের দিকে এগিয়ে যায়। তার হাতের ওই অটোমেটিক রাইফেল দিয়ে সে পাগলের মতন ফায়ারিং করতে থাকে। ঠিক সেই সময় হ্যাচ আর তার সঙ্গীদের সব বন্দুকের গুলি একেবারে শেষ হয়ে পড়ে। এবার হ্যাচ তার জ্যাকেটের পকেট থেকে সেই ভয়ানক মাইনটা বের করে আনে। হ্যারি তখন অবাক হয়ে জানতে চায় যে সে আসলে কি ধরনের পাগলামো করার কথা ভাবছে। তখন হ্যাচ খুব শান্ত গলায় জবাব দেয় যে একদিন তো সবাইকে মরতে হবে, তাই কে আগে বা কে পরে সেটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। এই কথা বলে সে একটা মোটা বুলেট প্রুফ কাচের শিল্ডের উপরে ওই মাইনটা শক্ত করে আটকে দেয়। এরপর এই মাইনের পিনের সাথে একটা শক্ত দড়ি বাঁধা ছিল, যার আর একটা প্রান্ত হ্যাচ তার নিজের দাঁত দিয়ে খুব শক্তভাবে কামড়ে ধরে। সে এবার ওই ভারী কাচের শিলটা নিজের শরীরের সামনে ধরে সোজা ইউলিয়ানের দিকে দৌড় দেয়। ইউলিয়ানও তাকে আটকাতে পাগলের মতো গুলি চালাতে থাকে, তবে বুলেট প্রুফ কাচ ভেদ করে হ্যাচের গায়ে একটা আঁচড়ও লাগে না, যার ফলে হ্যাচ একদম ইউলিয়ানের কাছাকাছি পৌঁছে তার মুখের ওই দড়ি ধরে সজোরে এক টান দেয়। ফলে চোখের পলকে এক বিশাল বিস্ফোরণে পুরো এলাকাটা ছাই হয়ে যায়। এই বিস্ফোরণের পুরো ফোর্সটা ইউলিয়ানের দিকে থাকায় তার শরীর তো রীতিমতো ছাতু হয়ে পড়ে। অন্যদিকে হ্যাচ ওই বুলেট প্রুফ শিল্ডের ঠিক উল্টো দিকে থাকার কারণে সামান্য আঘাত নিয়েই বেঁচে ফেরে। এভাবে ফাইট শেষ হওয়ার পর পুলিশ যখন সেখানে এসে পৌঁছায়, তখন হ্যারি আর ডেভিড খুব সন্তর্পণে ওই ফ্যাক্টরি থেকে বেরিয়ে যায়। তবে এখানেই হ্যাচ একটা বিড়ালকে খুঁজে পায় আর সেটাকে কোলে তুলে নেয়। ঠিক তখনই পুলিশ এসে তাকে ইন্টারোগেশনে নিয়ে গেলে আমরা মুভির একদম শুরুর সিনটা দেখতে পাই, যেখানে পুলিশ তাকে প্রশ্ন করছিল যে তুমি কে, আর এর জবাবে হ্যাচ উত্তর দিয়েছিল নোবডি। আর ঠিক এই সময় ওই পুলিশদের ফোনে একটা কল আসে, যা রিসিভ করে তাদের মুখ মলিন হয়ে যায়। আসলে এই ফোন দিয়েছিল পেন্টাগন হেড অফিস থেকে, এবং এই অফিসারদের কড়াভাবে নির্দেশ দেওয়া হয় যে হ্যাচ অর্থাৎ নোবডিকে সসম্মানে ছেড়ে দিতে। তার মানে তো
বুঝতেই পারছো হ্যাচ কোন লেভেলের একজন খেলুড়ে। যাই হোক, এর কিছুদিন পর হ্যাচ তার স্ত্রী বেকাকে নিয়ে একটা নতুন বাড়ি কিনতে যায়। ওই বাড়িটা তাদের দুজনের খুব পছন্দ হয়ে যায়, কিন্তু ঠিক তখনই হ্যাচের ফোনে একটা রহস্যময় কল আসে। এই কলটা পাওয়ার সাথে সাথেই তার মুখ আবারও গম্ভীর হয়ে ওঠে। এখন হ্যাচের এই চেহারা দেখে বেকা খুব ভালোভাবে বুঝতে পারে যে তাদের জীবনের অ্যাকশন আর থ্রিল এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। তাই তো সে কোনো প্রশ্ন না করে বাড়ির ব্রোকারকে খুব শান্ত গলায় জিজ্ঞেস করে যে এই নতুন বাড়িটাতে কোনো বেসমেন্ট আছে কিনা। আর মুভির একদম শেষ দৃশ্যে আমরা ডেভিড আর হ্যারিকে একটা ক্যাম্পার ভ্যান চালিয়ে অজানা কোনো গন্তব্যে যেতে দেখি। এখানে তুমি জানলে অবাক হবে যে তাদের ওই ভ্যানের পিছনের অংশটায় অসংখ্য আধুনিক ভারী অস্ত্র দিয়ে পুরোপুরি ভর্তি ছিল। ঠিক এভাবে এক টানটান উত্তেজনা দিয়ে এই মাস্টারপিস মুভিটাও এখানেই শেষ হয়।